কজ IS1 এখানের মধ্যে যে জিনিসগুলো রয়েছে। তো আমি এখানের মধ্যে সবসময় চেষ্টা করি যে ফুল যে জিনিসগুলো ওই জিনিসগুলো তো আমি দিতে পারবো না। তো এখানের মধ্যে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাদের বোঝার দরকার আছে, ইভেন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি কাজ করার জন্য আপনার অভিজ্ঞতা দরকার আছে। এটা মনে করেন আপনাদের জন্য প্র্যাকটিস প্লাস পুরোপুরি বই পড়ার মতো এই জিনিসটা এরকম এখন। সো এখানের মধ্যে আমাদের যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো ওভারঅল ভালো মতো করে আপনাদের দেখতে হবে, পড়তে হবে। ইভেন এখানে আমি অনেক অনেক রিসোর্সেস শেয়ার করি, সেই রিসোর্সেসগুলো অবশ্যই আপনারা দেখবেন প্রত্যেকটা পার্ট করে, যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা না থাকে। কজ একটা জিনিস নিয়ে যদি আপনি প্রতিবেদন করতে পারেন আর সেটা হাইলাইট করার দায়িত্ব আমার, আর সেখান থেকে ক্লায়েন্ট এমনি আসবে। ওকে, সো আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি IAS1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর সো এখানে ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিংয়ের জন্য এটাকে ডিজাইন করা অ্যাকচুয়ালি। তো ক্লাস ওভারভিউ যেটা IS1 এর যে জিনিসটা, এখানের মধ্যে আমরা আজকে শিখব পারপোজ অফ ইম্পর্টেন্স অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইম্পর্টেন্স অ্যান্ড কেন এটার জন্যই এত অ্যাকাউন্টিংয়ের এত কিছু আমাদের করা লাগে। দেন রিকোয়ার্ড কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আন্ডার IAS1 অ্যান্ড দ্য লিঙ্ক বিটুইন IAS1 অ্যান্ড অ্যাকাউন্টিং সফটওয়্যার ফাংশনালিটি। মানে IAS1 এর সাথে অ্যাকাউন্টিং যে সফটওয়্যারগুলো আমরা শিখতেছি সেই অ্যাকাউন্টিং সফটওয়্যারের ফাংশনালিটিটা কী সেটার একটা পার্ট। ওকে, সো এখানের মধ্যে ইন্ট্রোডাকশন পার্ট থেকে শুরু করে আমাদের 7টা পার্টে 7টাভাবে আমাদের দেওয়া আছে। আমরা কন্টেন্টের এই জিনিসটা এই জন্য করি যাতে আপনারা কন্টেন্ট দেখে আপনারা কোন পার্টটা বাসার মধ্যে প্র্যাকটিসে দেখবেন বা করতে পারবেন, সেই জিনিসটা যাতে আপনারা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারেন। সো আমি এখান থেকে পার্ট 1-এ যাব। ওকে, সো পার্ট 1-এর মধ্যে আমাদের যে জিনিসটা ইন্ট্রোডাকশন টু IAS1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, সো এখানের মধ্যে আমাদের যে জিনিসটা ওভারভিউ অফ IAS issued by the International Accounting Standard Board IASB. That's the main reason যে IASB থেকে IAS এসেছে, এই জিনিসটা আমরা অনেকেই জানি না। ওকে, সো ইজ দ্য পার্ট অফ দ্য IAS। যদি আমি UK রিলেটেড কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি তাহলে আমাদের IAS অ্যান্ড IFRS দরকার, আর আমি যদি আমেরিকান কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি তাহলে আমাদের GAAP গ্যাপ যেটা সেটা দরকার। ওকে, ফাইন। তো আমরা এখন IAS1 এর জিনিসটা দেখবো, আর এখানের মধ্যে আদার্স অনেক কিছুই রয়েছে এই পার্টের মধ্যে। সো কিছু অফ টপিক রয়েছে, অফ টপিকগুলো আপনাদের জাস্ট মাথা দেওয়া রাখার জন্য, আপনাদের পড়ার জন্য দেওয়া, আর কিছু রয়েছে আমার আপনাদের বুঝা দেওয়ার জন্য। তো এখানের মধ্যে যে জিনিসটা, the goal of the IAS1 to ensure that all user financial information regardless of their location or familiarity with the business can understand the company's financial position, performance, cash flow information clearly and accurately. So এই জায়গার মধ্যে IAS1টা কি, যে এইটা একটা ফ্রেমওয়ার্ক, অ্যাকাউন্টিংয়ের যে ফ্রেমওয়ার্কটা বলে সেটার একটা পার্ট ইন হেয়ার। সো এখানের মধ্যে কেন করা, যে আমার ফাইন্যান্সিয়াল পজিশনটা কি, আমার পারফরমেন্স মানে প্রফিট অ্যান্ড লস বা এই জিনিসগুলো দেখার জন্য যে আমার পারফরমেন্স কেমন চলতেছে, দেন ক্যাশ ফ্লো যে আমার টাকা কত আউট হচ্ছে কত ইন হচ্ছে, এই জিনিসগুলোর জন্য IAS1টা ইম্পর্টেন্স। তো কি অবজেক্টিভ অফ দ্য IAS1 যেটা, to provide fair presentation of financial statement in accordance with IFRS. Okay, to promote comparability across accounting periods across different entities. Okay, and to ensure the financial statement give a true fair view of company's financial health. So, and to provide comprehensive basis for users like investor, lenders, regulators and making economic decision. তো আমাকে জাস্ট আপনারা যারা আছেন, আই গেস এখানে অনেক অনেক ভালো হাই প্রোফাইল অ্যাকাউন্টেন্ট আছেন, তো আপনারা জাস্ট এই লাইনটা আমাকে একটু ব্যক্ত করেন যে টু প্রোভাইড কম্প্রিহেনসিভ বেসিস ফর ইউজার্স লাইক ইনভেস্টর্স, লেন্ডার্স অ্যান্ড রেগুলেটর্স। এটা দ্বারা কী বোঝানো হয়েছে এখানে, যে কেন আমাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমাদের কন্টিনিউ করা লাগে, প্লিজ। Anyone?
যেহেতু ইনভেস্টররা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে, লেন্ডাররাও ল্যান্ড করে বা রেগুলেটর যারা আছে তারা রেগুলেশনস ইনেক্ট করে ফর দ্য রেগুলেটরি বডি। তো যদি আমি প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা যারা বা আইএফআরএস এর আন্ডারে বা একটা অ্যাকাউন্টিং বডির আন্ডারে একটা দেশে প্র্যাকটিস করে, তারা সবাই যদি একটা নির্দিষ্ট রুলস ফলো না করে ফর প্রেজেন্টেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে ইনভেস্টর, লেন্ডার বা রেগুলেটর যারাই হোক বা ডিসিশন মেকার যারাই আছে, তাদের ডিসিশন মেকিং এর প্রবলেমটা হয়, কারণ তারা কম্পারেটিভলি তখন জিনিসটাকে দেখতে পারে না। কারণ একজন ফলো করতেছে আইএফআরএস এর IS1, আরেকজনে আইএফআরএস ফলো করতেছে না, আরেকজনে ট্যাক্সের জন্য নিজের মতো করে ফেলছে একটা, তারপর বা আরেকজনে গ্যাপ ফলো করতেছে। তো ওই অন দ্যাট বেসিস যে IS1 এর অবজেক্টিভ হচ্ছে যে সিঙ্গল না সবকিছু, ওগুলো যেন সেম রুলসে সেম লাইনে চলে, সেম লাইন সেম রুলস, যেভাবে আপনারা এক একজন সবাই কি এখন সেম রুলসে চলতে হবে, তাই তো? ওকে, সো এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, এখানে কি স্টেক হোল্ডার্স এর কোনো ব্যাপার স্যাপার কি বোঝা যাচ্ছে কি? হু ইজ দ্য স্টেক হোল্ডার? আমার বিজনেসের প্রতি যাদের ইন্টারেস্টেড তারাই তো আমার স্টেক হোল্ডার, রাইট? হ্যাঁ, স্টেক হোল্ডার তো মানে পার্টিরা সহ স্টেক হোল্ডার হবে। তো এখানে ইনভেস্টর, লেন্ডার্স, রেগুলেটরস, হোয়াট ইজ দ্যাট মিন? ইকোনমিক ডিসিশন যেহেতু বললো, এটা হয়তো ভাইয়া এরকম হতে পারে যে যেহেতু ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, কিন্তু মানে এটা হচ্ছে শেয়ার মার্কেট আর কি, যে মার্কেটের ইনভেস্টর, লেন্ডার্স, রেগুলেটরস, এখান এইগুলারে দিয়ে কিন্তু আমার স্টেক হোল্ডারের যে চারটা পার্ট, এমপ্লয়ি, শেয়ার হোল্ডার্স, তারপর এখানের মধ্যে আমার সাপ্লায়ার্স, তারপর আমার ভেন্ডর আছে, আউট যারা আছে সাপ্লায়ার্স, যেটা আমি বলতেছি ভেন্ডরসের যে পার্টটা, সাপ্লায়ার্স, তারপর আমার বিজনেসের প্রতি আউট ল্যান্ডার্স যারা আছে। তো এই জায়গার মধ্যে কিন্তু তাদেরকেও জিনিসটা কি বোঝা যায় যে আমার একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিডেড ফর মাই স্টেক হোল্ডার্স, রাইট? আর এই জিনিসটা IS1 অনুযায়ী এটা ফলো আপ করতে হবে, দ্যাটস ফর, যাতে করে যে সবাই বুঝতে পারে যে আপনি কোন বেসিসে জিনিসগুলো কি রেগুলেটর করতেছেন, রাইট? ইয়েস, ওকে। সো এখানে IS1 specifies 5 components of the financial statement that must be included. সো এখানের মধ্যে প্রথমেই রয়েছে ফাইন্যান্সিয়াল পজিশন, ব্যালেন্স শিট, তারপর রয়েছে কম্প্রিহেনসিভ ইনকাম মানে প্রফিট অ্যান্ড লস, তারপর রয়েছে চেঞ্জেস ইন ইকুইটি। চেঞ্জেস ইন ইকুইটিটা মানে কি আমরা কি জানি? এটা ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটির মধ্যে যে চেঞ্জেসগুলো আসে, তাই তো? যে আমার আগের বছরের মূলধন কত ছিল, তারপর আমার প্রফিটটা অ্যাড হয়ে এই বছরের মূলধন কত, তারপর আমার যদি লস আসে তাহলে আমার আগের বছরের মূলধনের সাথে এই বছরের আগের বছরের ক্যাপিটালের সাথে এই বছরের লসটা মানে মাইনাস করে কত এখন আদার্স যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কি চেঞ্জেস ইকুইটিটা দাঁড়ায়। কিন্তু আনফর্চুনেটলি চেঞ্জ অ্যান্ড ইকুইটির যে পার্টটা, যে পোর্শনটা, সেই পোর্শনটা আমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে নেই। আমাদের জাস্ট 3টা পার্ট নিয়ে কাজ করা লাগে, এছাড়া অনেকগুলা রিপোর্টস রয়েছে যে রিপোর্টসের মধ্যে কাজ করা লাগে। কিন্তু এখানের মধ্যে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন, কম্প্রিহেনসিভ ইনকাম ইজ, এই যে দুইটা জিনিস বিভিন্ন ইন্ডাস্ট্রি স্পেসিফিক চেঞ্জ হয় নামগুলা। ব্যালেন্স শিট হয় কখনো, ফাইন্যান্সিয়াল পজিশন হয় কখনো, কম্প্রিহেনসিভ ইনকামের প্রফিট কখনো, কম্প্রিহেনসিভ ইনকাম হয় কখনো, আবার প্রফিট অ্যান্ড লস হয় কখনো, আবার স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটি হয়। এটা আপনাদের ইন্ডাস্ট্রি স্পেসিফিক জিনিসটা মেনটেন করে। দেন ক্যাশ ফ্লো তো ক্যাশ ফ্লোই। দেন এখানে নোটস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে এখানের মধ্যে কিছু নোটস থাকে, যে নোটসগুলো নিয়ে আমাদের পরবর্তীতে কথা হয়েছে। এই নোটসগুলোর বিষয়ে, যে এই নোটসগুলো না দিলে মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কেন হলো, কি কারণে হলো, সেগুলো একটা নোটস এখানে দেওয়া লাগে। তো দেন গিয়ে 4টা ইনস্ট্রুমেন্ট হয়, যারা আমরা সিএ বা সিএ ফার্মে কাজ করেছি তারা এই জিনিসটার সম্পর্কে খুবই অবগত, যে কিভাবে কি হয় না হয়। আর এখানের মধ্যে আপনাদের এই জিনিসটা আরও একটু বোঝার জন্য আমার সিএ ফার্মের মধ্যে যে স্টেটমেন্টগুলো রয়েছে, যে 5টা, এই 5টা যে স্টেটমেন্ট কী কারণে হচ্ছে, এই জিনিসের একটা পার্ট আপনাদের আমি অ্যাজ ওয়ার্ড ফাইল হোক বা হিসেবে আপনাদের দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এখানের মধ্যে IS1 এর কাজগুলো কি। ওকে, তো ইম্পর্টেন্স অফ দ্য স্ট্যান্ডার্ডাইজেশনস, যে জিনিসগুলো আমাদের এখানের মধ্যে
ইন গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডাইজেশন ক্রিটিক্যাল ফর দ্য ফলোয়িং দ্য রিজনস, যে জিনিসটা অ্যাকচুয়ালি একটু আগে আমি অ্যাকচুয়ালি জানি না কি কথা বলেছে, সে যদি কথা বলতে বলতে ইয়া হয় তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে কার গলা। কম্পারেবিলিটি, যে ইনভেস্টররা আদার্স বিজনেসের সাথে যাতে কম্পেয়ার করতে পারে, তারপরে এখানে রেগুলেটর ক্যান কম্পেয়ার বিজনেস অপারেটিং ইন দ্য ডিফারেন্ট রিজন। তো বিভিন্ন কারণে এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনারাও জানেন যে কেন আমি এখানে কোর্স করব, কেন আমি এখানে ভর্তি হব, কেন এটার সাথে এটা কি ডিফারেন্স আছে, এখানে কি শেখানো হয়, ওখানে কি শেখানো হয়, এই ডিফারেন্সিয়েটগুলাই কি আমাদের এক একটা জিনিস বানায়। তো প্রত্যেকটা বিজনেসই এই ডিফারেন্সিয়েট যেটা রয়েছে, যে এখানে কি আছে, ওখানে কি আছে, এটার সাথে এটা কি মিল বা এরকম, কিন্তু প্রত্যেকটাই একটা কি কনসিস্টেন্সিতে থাকতে হয়, অ্যাজ লাইক দ্যাট, যে ইট ইনশিওর দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিমেইন দ্য কনসিস্টেন্ট অ্যাক্রস দ্য রিপোর্টিং পিরিয়ডস, হেল্পিং টু বিল্ড ট্রাস্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। Then global investor rely on the consistent and comparable financial statement to evaluate investment opportunity across the borders. Okay, তো গ্লোবাল ইনভেস্টমেন্ট, এই গ্লোবাল ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্টের বহুত পড়ালেখা দরকার বা বহুত কিছু দরকার, যাতে আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে কাজ করতে পারি। তো এই জিনিসটা কেউ কি বলতে পারেন যে এখানে কি বোঝানো হয়েছে যে গ্লোবাল ইনভেস্টমেন্ট বলতে, প্লিজ? এটা ভাইয়া হচ্ছে, যদি আমি ইন্টারন্যাশনাল ইনভেস্টর, যদি আমি চাই বাংলাদেশে হোক বা আমার কোম্পানি থেকে বাইরে থেকে ইনভেস্ট করবে, বাইরের কোনো কোম্পানি, তো সে সাপোজ ধরে আমি ইউকে এর একটা কোম্পানি আমার এখানে ইনভেস্ট করবে, আপনার আগে আপনার কোম্পানির কি অবস্থা, আপনার বিজনেসের কি অবস্থা, সেই জিনিসটা সে দেখতে চায়, সে জানবে, সে দেখতে চায়। উইদাউট দিস সে ইনভেস্টমেন্ট করতে চায় না। এটা গ্লোবাল ইনভেস্টমেন্ট না। আপনার বিজনেস যদি হয়, সেই বিজনেসে যদি আমি ইনভেস্টমেন্ট করতে চাই, অবশ্যই আমি বলবো কি আপনার মানে প্রফিট এন্ড লসটা আমাকে দেখান, যে আপনি কি করতেছেন না। আর সাধারণত এই ধরনের ইনভেস্ট কারা করে, যাদের সেম টাইপের বিজনেস ওদের দেশেও আছে, তো সেই জন্য সে ও আরেক দেশে ইনভেস্টটা করে। তো এখন কম্পেয়ার করতে পারে যে আমার ইন্ডাস্ট্রির সাথে ওর ইন্ডাস্ট্রি কি অবস্থা, সে ডিসিশনটা নিতে পারে। গুড। দেন লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি কমপ্লেন্স, যে জিনিসটা আমরা জানি, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করি। মেনি কান্ট্রিজ হ্যাভ দ্য অ্যাডপ্টস দ্য IFRS অ্যান্ড কোম্পানিজ আর রিকোয়ার্ড টু কমপ্লাই উইথ দ্য দিস স্ট্যান্ডার্ডস টু অপারেট দ্য ইন্টারন্যাশনালি। তো আমাদের বাংলাদেশ কোনটা অ্যাডপ্ট করছে, IFRS না গ্যাপ? IFRS. It's a UK law, right? জি স্যার। ওকে, সো এই জায়গার মধ্যে আমাদের দেখা যায় অনেক সময় অনেকের সমস্যা থাকে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, IFRS থেকে গ্যাপ কিন্তু বেশি দূর না। কেন বেশি দূর না, এটার কোনো লজিক কি আপনাদের কাছে আছে? স্টেটমেন্টগুলো সিমিলার, শুধু নামগুলোর মধ্যে ডিফারেন্স থাকে, নামগুলোর মধ্যে ডিফারেন্স, ইভেন এখানে কাজগুলোর মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে, কিন্তু সবগুলাই কি প্রায় একই, সূত্রগুলো প্রায় কাছাকাছি, সবই এক। এখানের মধ্যে জাস্ট আমি আপনারটা মানবো না, আমার নিজস্ব একটা নাম থাকবে, দ্যাটস ইট, কিন্তু কাজ, ধরন সবকিছুই কি সেম। এমন অনেক সময় আছে যে আপনাদের ফ্যামিলি মেম্বার আপনাকে এক নামে ডাকে, আপনার দুইটা নাম, সে এক নামে ডাকে, আরেকজন আরেক নামে ডাকে, দ্যাটস দ্য লাইক, যে জিনিসগুলো সব একই, কিন্তু তারা এক এক নামে এক একভাবে কি ইউজ করতেছে। কিন্তু এখানে যে ডিফারেন্সিয়েটগুলো আছে বা যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, সেই জিনিসগুলো আমরা দেখাবো, যাতে করে আমরা অন্তত আমেরিকার কাজ, যেমন আমাদের বাংলাদেশের অনেক অনেক অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, গ্লোবাল মানে কাজ করতে গিয়ে যে জিনিসটা তারা করে, যে আমেরিকার ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে IFRS এর আপডেট মানে এখানে ওখানের মধ্যে অ্যাডপ্ট করে ফেলে, যে জিনিসটার জন্য ট্যাক্সেশন থেকে শুরু করে অন্যান্য জায়গার মধ্যে সমস্যা হয়। বিশেষ করে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট যে সে রিলেটেড হলো আমাদের আমেরিকাতেই, আমেরিকা অ্যান্ড ইউকেতে হলো। এই যে জিনিসগুলো আপনাদের আমি বোঝাচ্ছি, এই জিনিসের উপরে যদি আপনার ভালো সার্টিফাইড নলেজ যদি না থাকে, তাহলে ইউকেতে কাজ করার কথা আপনারা ভুলে যান, কারণ তারা ওই রকম ক্লায়েন্টই দেখে বা ওই রকম জিনিসগুলাই তারা প্রসিডিওর করে, যে আপনার এই ব্যাপারে কেমন নলেজ আছে। তো এই যে জিনিসগুলো আপনাদের আমি প্রোভাইড করব, সেই জিনিসগুলো টোটস্থ মুখস্থ ভালো মতো মাথায় নিয়ে নেবেন। তো এখানের মধ্যে আমার কোম্পানির যেগুলো আছে, স্টেটমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন,
also known as the balance sheet. It the provides snapshot of the company's asset, liabilities and equity at a specific point in time. সো এই জিনিসগুলো আমি একটু পর মানে কুইক বুকস জিরো এগুলোর সাথে আপনাদের দেখাবো।